কি শুনতে পাও সেই অদ্ভুত শব্দটা? সবাই ঘুমিয়ে গেলে কারা যেন ফিরে আসে। ভূত FM 9.8 প্রেজেন্টস শাহাদাত হোসেন। আপনাদের প্রিয় ভূত FM 9.8-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতি সপ্তাহের মতো আজও হাজির হয়েছি এক হাড় হিম করা অভিজ্ঞতার ঘটনা নিয়ে। ঘটনাটা নোয়াখালী হাতিয়া বুড়িশ্বর ইউনিয়নের। আত্মহত্যা করা এক মেয়ের লাশ নিয়ে। সব কিছু যেন ঠিকঠাক চলছিল, কিন্তু যখন তারা পৌঁছালো লন্ডনী চৌরাস্তা মহাশ্মশান পেরিয়ে নদীর ঘাটে, তখন শুরু হলো এমন এক অভিজ্ঞতা যা আজও যারা বেঁচে আছে তারা ভুলতে পারেনি। চলুন আর দেরি না করে চলে যাই আজকের মূল ঘটনাটিতে। মাঝ রাতের অ্যাম্বুলেন্স। আমি রফিক। নোয়াখালী সদর হাসপাতালের সাথে আমার সম্পর্ক প্রায় 7 বছরের। এই 7 বছরে কতবার জরুরি বিভাগে রক্তের স্রোত দেখেছি, কতবার মর্গের হিমশীতল নীরবতা ভেঙেছি, তার হিসেব নেই। অ্যাম্বুলেন্সের সিটে বসে মৃত্যু আর জীবনের মধ্যবর্তী ক্ষীণ রেখাটা আমার কাছে আর বিভীষিকা ছিল না। লাশ, আহত, মুমূর্ষ সবই ছিল আমার দৈনিক কাজের অংশ। একসময় ভয় বলতে যা বোঝাতো তা আমার অভিধান থেকে মুছে গিয়েছিল। আমার সহকর্মীরা আমাকে বলতো, রফিক ভাই, আপনার পেটে ডয়বর সব হজম হয়ে গেছে। কিন্তু ওই রাতটা আমার জীবনের সমস্ত অভ্যাস্তকে এক ফুঁয়ে উড়িয়ে দিল। এটা কোনো গল্প নয়, এটা একটা অভিশাপ যা আমি প্রতি রাতে বহন করে চলি। আল্লাহ জানে আমি কোনোদিন ভুলতে পারবো না সেই গ্রাণ, সেই হাসি আর সেই স্থির শীতল দৃষ্টি। সেদিন ছিল বৃহস্পতিবার, বাংলা হিসেবে অমাবস্যার দ্বিতীয় রাত। প্রকৃতির নিয়মেই যেন অন্ধকারটা একটু গাঢ় ছিল। গড়িতে তখন রাত 1:25। ডিউটি প্রায় শেষ। অ্যাম্বুলেন্সটা পরিষ্কার করে চাবিটা কাউন্টার রেখে বাড়ির পথে পা বাড়াবো, ঠিক তখনই জরুরি বিভাগের করিডোরে আমার ফোনটা বেজে উঠল। কলটা ধরতেই ডিউটি ম্যানেজার চাপা ক্লান্ত কণ্ঠ স্বর, রফিক রেডি হও, একটা বিশেষ কেস আছে, হাতিয়াতে যেতে হবে, বুড়িশ্বর ইউনিয়নে। হাতিয়া? এত রাতে? সাধারণত লাশ পরিবহনের জন্য এই দীর্ঘ পথ রাতের বেলায় এড়িয়ে যাওয়া হয়। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে স্যার, এত রাতে কেন? ম্যানেজার সামান্য কেশে নিলেন। আত্মহত্যা, মেয়েটা গলা পাশ দিয়ে আত্মহত্যা করেছে। কেসটা একটু জটিল, পরিবারের লোক দ্রুত দাফন করতে চায়, প্রশাসনও চাপ দিচ্ছে ওই দিকে। তুমি প্রস্তুত হও, লাশ এখন মর্গে থেকে বের করতে হবে দ্রুত। আমার বুকের ভেতর কোথায় যেন একটা শুকনো বরফখণ্ড তৈরি হলো। জটিল কেস, লাশ, বিশেষত আত্মহত্যার লাশ সাধারণত এক ধরনের অস্বস্তিকর নীরবতা নিয়ে আসে, যেন দেহটা পৃথিবীর প্রতি তার শেষ অভিমানটুকু প্রকাশ করে চলছে। আমার সহকর্মী বয়সে আমার চেয়ে সামান্য বড় হবে, সালাম ভাইকে ডাকলাম। সালাম ভাই এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু প্রচণ্ড কুসংস্কারে বিশ্বাসী। সামান্য তেঁতুল পাতা দেখলে তিনি আল্লাহর নাম নিতে নিতে শুরু করেন। আমি বললাম, সালাম ভাই রেডি হন, আমাদেরকে হাতিয়াতে যেতে হবে। সালাম ভাই চাদর মুড়ি দিয়ে মেঝেতে শুয়েছিলেন। ধর্মর করে উঠতে বসলেন। তার চোখে একটা তাৎক্ষণিক ভয়। হাতিয়া এত দূর, আর এখন কেন ভাই? রফিক ভাই, অমাবস্যার পরে রাত চলছে, আর আত্মহত্যা না। না ভাই, আমার মনটা যেন কেমন যেন করছে। আমি হেসে বললাম, আরে ভাই, এত ভয় পেলে চলবে? আমরা তো বাঁচা মরার মাঝেই থাকি, চলুন, চিন্তার কিছু নেই, আল্লাহর নাম নিয়ে চলি। আমরা যখন মর্গের দিকে গেলাম, সেখানকার পরিবেশটা অন্য দিনের চেয়ে ভিন্ন ছিল। বাতাস যেন একটু বেশি ঠান্ডা,
আর চারপাশের ভিড় করা মানুষের চাপা কান্নার আওয়াজটা কেমন যেন দেওয়ালের ধাক্কাকে ফিরে আসছিল। একটি সাদা কাপড় মোড়া প্যাকেট, সেটা ছিল নাজিয়া মেয়েটির। বয়স কত হবে, বড়জোর 22 কিংবা 23 হবে। সদ্য ফোটা ফুলের মতো জীবনটা নিজেই ছিঁড়ে ফেলছে। তার পরিবার আশেপাশে দাঁড়িয়েছিল। একজন মধ্যবয়সী মহিলা, সম্ভবত মা হবে, শুধু বিলাপ করছিলেন না, তিনি যেন মাটির সাথে মিশে যাচ্ছিলেন। লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশ রাখলাম। সাধারণত লাশ বহনের সময় আমরা একটা প্রফেশনাল দূরত্ব বজায় রাখি, কিন্তু এই লাশটা রাখার সময় আমার হাতে একটা অদ্ভুত শীতলতা অনুভব হলো। মনে হলো কাপড়ের উপর থেকে যেন একটা ঠান্ডা অভিমান আমার হাতে স্পর্শ করলো। আমি দরজা বন্ধ করার সময় মেয়েটির এক বৃদ্ধ চাচা আমার কাছে এগিয়ে এলেন। তার চোখ লাল, কিন্তু কণ্ঠস্বর শান্ত ছিল। তিনি পিস করে বললেন, রফিক ভাই, সাবধানে নিয়েন, মেয়েটা শান্তি পাইল না, ওর আত্মা বড্ড অস্থির, পথে যেন কোনো সমস্যা না হয় ভাই, একটু দেখিয়েন। আমি কথাটা তখন এক ধরনের ধর্মীয় কুসংস্কার হিসাবে উড়িয়ে দিয়েছিলাম। বললাম, চাচা চিন্তা করবেন না, আমরা সাবধানে যাব। কিন্তু সেই মুহূর্তে তার চোখে আমি একটা আতঙ্ক দেখছিলাম। তা কেবল স্বজন হারানোর শোক ছিল না, সেটা ছিল অন্য কিছু, অজানা এক ভয়ের নীরব স্বীকারোক্তি। এগুলো চালু হলো ঘড়িতে 1:45 মিনিট। আমরা নোয়াখালী সদর হাসপাতালে অন্ধকার সীমানা পেরিয়ে হাতিয়ার দীর্ঘ জনমানবহীন পথের দিকে যাত্রা শুরু করলাম। শহরে কৃত্রিম আলো পেছনে পেলে আমরা যখন সোনাপুর বাজার পার হলাম, তখন রাত প্রায় 2টা ছুঁই। শহরের কোলাহল থেমে গেছে, চারপাশের নীরবতা যেন কানে তালা ধরিয়ে দিল। নোয়াখালী হাতিয়া সংযোগকারী আলেকজান্ডার রোড ওঠার পর থেকে পরিবেশটা পাল্টাতে শুরু করলো। বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে গেল। আমার অভিজ্ঞ চোখ জানে রাতের বেলা এই এলাকায় এমন কুয়াশা বা বাতাসের ঘনত্ব অস্বাভাবিক নয়, কিন্তু আজ যেন সেই গভীরতা কেবল প্রকৃতিতে নয়, আমার গাড়ি ইঞ্জিনেও অনুভব হচ্ছিল। অ্যাম্বুলেন্সটা যেন স্বাভাবিকের চেয়ে বেশি তেল খাচ্ছে, বা কোনো অদৃশ্য শক্তি একে পিছন থেকে টেনে ধরছে। আমি স্পিড বাড়ালাম। ভেতরে সালাম ভাই মৃদু ঘুম ডুলছেন। আমি মন স্থির করে সামনে তাকালাম। আমার কাছে একটা চ্যালেঞ্জ, যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাতে হবে। কোম্পানির গাড়া বাজার পার হয়ে আমরা যখন মন্নাননগর চৌরাস্তার এগোচ্ছিলাম, রাস্তার দুই পাশে দীর্ঘ নিঃসঙ্গ গাছপালাগুলার রাতের অন্ধকার বিকট আকার ধারণ করছে। মনে হচ্ছিল তারা হাত বাড়িয়ে অ্যাম্বুলেন্সটাকে স্বাগত জানাচ্ছে না, বরং গ্রাস করতে চাইছে। ঠিক মন্নাননগর চৌরাস্তা পার হওয়ার পর মুহূর্তেই ঘটনাটি ঘটল। অ্যাম্বুলেন্সের হেডলাইট হঠাৎ যেন রাস্তার মাঝে একটা দীর্ঘ ছায়া দেখল, যদিও সেখানে কিছুই ছিল না। ঠিক সেই মুহূর্তে সালাম ভাই একটা দমপাটা আর্তনাদ করে ঘুম থেকে লাফিয়ে উঠলেন। রফিক ভাই, কেউ পিছনে বসে আছে। আমার হাত স্টিয়ারিং হুইলে শক্ত হয়ে এলো। আমি হাসি চেপে রাখার চেষ্টা করলাম। আরে ভাই, কি বলছেন? কে বসে থাকবে? লাত ছাড়া কেউ তো নাই। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমার হাসি মিলে গেল। তার চোখে মুখে ঘাম, যা রাতের ঠান্ডাতেও শুকানোর নাম নেই। চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে আসছে। তার কণ্ঠস্বর কাঁপছিল। সেটা কেবল ভয় নয়, এক ধরনের উন্মাদনা। সালাম ভাই তার ভেতরের আয়নার দিকে হাত দেখালেন। আমি দেখছি ভাই, পেছনের কাছে স্পষ্ট সাদা কাপড় পরা একটা মেয়ে মাথা নাড়ছে আর হাঁটছে। আমার সমস্ত পেশাদারিত্ব এক পাশে সরে গেল। আমি দ্রুত পেছনে আয়নায় তাকালাম, তারপর বাম কাঁধ ঘুরিয়ে সরাসরি পেছনের দিকে তাকালাম। লাশটা একই জায়গায় সযত্নে সাদা কাপড়ে ঢাকা, একটু নড়ছে না। কেবল কাপড় ভাঁজ, যেন একটা শীতল নীরবতা জমে আছে। আমি ঠান্ডা একটা নিঃশ্বাস নিলাম। কোথায় দেখেছেন ভাই?
ওই সব মনের ভুল। আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই এমন দেখছেন। কিন্তু বুকের ভেতর একটা ঠান্ডা হাওয়া বইল। এটা কি কেবল মনের ভুল? আমার অভিজ্ঞতা বলে রাতের দীর্ঘ যাত্রা এমন বিভ্রম হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সালাম ভাই এমনভাবে কাঁপছেন যেন তিনি শুধু দেখেননি, সেই দৃষ্টি তাকে স্পর্শ করছে। আমি দ্রুত গতি বাড়িয়ে নিলাম। ভাবলাম দ্রুত এই জায়গাটা পার হয়ে গেলে হয়তো ভয়টা কেটে যাবে। মন্নাননগর চৌরাস্তা পার হওয়ার পর আমরা চরজব্বর থানার দিকে এগোতে লাগলাম। গতি বাড়ানোর পর কিছুক্ষণ সব শান্ত ছিল, কিন্তু সেই ভারী বাতাসটা পিছু ছাড়ল না আমাদের। চরজব্বর থানা কাছাকাছি পৌঁছাতেই অ্যাম্বুলেন্সটা হঠাৎ এক অস্বাভাবিক প্রতিবাদ শুরু করলো। ইঞ্জিনটা যেন হাঁপিয়ে উঠল। হেডলাইট দুটো এক ঝলক জ্বলে একেবারে নিভে গেল। পুরো রাস্তাটা মুহূর্তে অমাবস্যার অন্ধকারে ডুবে গেল। কেবল গাড়ির ভেতরে সামান্য আলো, সব কিছু অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমি ব্রেক করে দ্রুত ইঞ্জিন পরীক্ষা করলাম। ইঞ্জিন অস্বাভাবিক রকম গরম, অথচ আমরা খুব বেশি গতিতে আসছিলাম না। বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ইঞ্জিনটা শুধু একটা যন্ত্রণার শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছিল। এই সময়টা ছিল বিভীষিকাময়। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, তার উপর অসম্পূর্ণ অন্ধকার, আর গাড়ির ভেতরে একটি লাশের সঙ্গে আমরা আটকে আছি। সালাম ভাই পিস পিস করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমি উইন্ডো সিলিন্ডারের দিকে তাকালাম। সেখানে ঘন ঘাম জমেছে, যেন কেউ গাড়ির ভেতরে দ্রুত নিঃশ্বাস ফেলছে। কিন্তু এত রাতে আর ইঞ্জিন গরম থাকা সত্ত্বেও এত ঘাম জমে থাকার কথা না। সালাম ভাই হঠাৎ আমার হাত চেপে ধরলেন। তার চোখে আবার সেই চরম আতঙ্ক। তিনি জানালেন, বাইরে অন্ধকারে বাজারের দিকে তাকিয়ে বললেন, ভাই ওই দেখেন, ওই বাজারটার নিচে, এটা কে? আমি তার দেখানোর দিকে তাকালাম। প্রাথমিক যুক্তি আমাকে বলল ওটা একটা গাছের গুঁড়ি বা আলোর প্রতিসরণ হবে হয়তো, কিন্তু আমার পেশাদার চোখ জানে একটি গাছের গুঁড়ি এমনভাবে স্থির থাকতে পারে না। আসলেই বাজারের নিচে অন্ধকারের পটভূমিতে সাদা পোশাকে একটা মানব আকৃতি দাঁড়ানো ছিল। মুখ দেখা যায় না, কারণ সেটা লম্বা কালো চুলে ঢাকা, কিন্তু সেই চুলগুলো স্থির ছিল না। তারা যেন কাঁধের উপর কাঁধ দিয়ে খুব ধীরে ধীরে দুলছিল। আর সেই অন্ধকারের মধ্যেই আমি স্পষ্ট দেখতে পেলাম সেই মুখটা একটু একটু করে চড়া হচ্ছে, সে হাসছে। সেটা কোনো স্বাভাবিক হাসি নয়, সেটা ছিল নিঃশব্দ, ঠোঁট ছেঁড়া, শীতল এক হাসি, যেন সে আমাদের দুর্বলতা উপভোগ করছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা আমাদের মনের ভুল নয়। এই হাসির কোনো মানবিক ব্যাখ্যা নেই। আমি আবার ড্যাশবোর্ডে হাত দিলাম, স্টার্ট দিলাম। এবার ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে চালু হলো। আমি গ্যাস অ্যাক্সিলারেটর চেপে ধরলাম, কিন্তু অ্যাম্বুলেন্সটা এগোতে চাইল না, যেন কোনো অদৃশ্য শিকল একে বেঁধে রেখেছে। টায়ারগুলো শুধু জায়গা দাঁড়িয়ে ঘর্ষণ খাচ্ছে। ঠিক সেই মুহূর্ত পিছনের সাইরেনটা নিচ থেকেই বাজতে শুরু করলো। সেটা কোনো সাধারণ সাইরেনের শব্দ ছিল না, সেটা ছিল একটা দীর্ঘ ভাঙ্গা যন্ত্রণার আর্তনাদ, যেন অ্যাম্বুলেন্সের পিছনের সীমানায় কেউ তীব্র কষ্ট পাচ্ছে। সাইরেনের শব্দ আমার কান ফেটে যাচ্ছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। সাহস আর অভিজ্ঞতা সব অহংকার চুরমার হয়ে গেল। আমি দ্রুত দরজা খুলে বাইরে নামলাম। সালাম ভাই তখন পিস পিস করে তেলাওয়াত করছেন। সাইরেনের দিকে ছুটলাম। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। ভেতরে কিছুই নেই, কোনো মানুষ, কোনো ছায়া, শুধু একটা জিনিস ছাড়া। লাশটা ঠিক মতোই ছিল, কিন্তু তার সাদা কাপড়ের কাপড়টা একটু খুলে গেছে, যেন কেউ একটু আগে সেখান থেকে উঠে দাঁড়িয়েছিল। কাপড়ের ভাঁজগুলোতে একটা তীব্র নোনা জলীয় ঘ্রাণ, যা নদীর জলের মতো নয়, বরং নোনা চোখের জলের মতো। আমি দ্রুত হাতে আবার কাপড়টা ঠিক করে নিলাম। আমার হাত কাঁপছিল তখন। আমি নিজেকে সামলালাম। রফিক, এটা ভয় নয়, এটা তোর ক্লান্তির ফল। কিন্তু মন মানল না আমার। আমি দ্রুত উঠে আসলাম, দরজা বন্ধ করলাম। সালাম ভাই তখন ভয়ে জড়সড়। আমি এবার তেলাওয়াতে যোগ দিলাম। আমরা দুজনেই প্রাণপণে সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করলাম।
আমাদের মিলিত প্রার্থনার শক্তি হয়তো কাজে এলো। সাইরেনটা থেমে গেল। ইঞ্জিনটা হঠাৎ স্বাভাবিক স্বরে চলতে শুরু করলো। আমি আবার গ্যাস দিলাম। এবার কোনো প্রতিরোধ হলো না। অ্যাম্বুলেন্সটা অন্ধকার ছিঁড়ে দ্রুত সামনের দিকে ছুটলো। পেছনে আমি আর ফিরে তাকালাম না। চটজব্বর পার হয়ে আমরা যখন খাসিরহাট জনবসতির কাছাকাছি এলাম, তখন মনে হলো যেন শ্বাস ফিরে পেলাম। এখানে আলোর ছিটেফোঁটা আছে, মানুষের জীবনযাত্রা ক্ষীণ আওয়াজ আছে। এই পরিবেশের সেই ভৌতিক আবহাওয়াটা যেন পাতল হয়ে গেছে। সালাম ভাই তখন পুরোপুরি স্বাভাবিক হননি। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, রফিক ভাই, আমরা কি ফিরে যাব? আমি আর পারছি না। মনে হচ্ছে মেয়েটা আমাদের সাথে কথা বলতে চাইছে। আমিও ক্লান্ত, কিন্তু কাজ শেষ না করে ফেরাটা আমার কাছে পরাজয়। আমি বললাম, আর কিছুক্ষণ ভাই, আমরা প্রায় চলে এসেছি। এখন ফিরে গেলে কাল সকালে আবার আসতে হবে ভাই। চলেন, আল্লাহর নাম নিয়ে দ্রুত পার হয়ে যাই। আমরা নীরব রইলাম, কিন্তু সেই নীরবতা ছিল ভারী। আমাদের দুজনের মধ্যেই একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। আমরা জানি আমরা কি দেখেছি, কিন্তু কেউ কাউকে আর সেই বিভীষিকার কথা মনে করিয়ে দিতে চাইছিলাম না। আকাশের রং সামান্য প্যাকাশে হতে শুরু করছে, মানে ভোরে আর বেশি দেরি নেই। এ ভেবে সাহস পেলাম। কাছেরহাট পার হয়ে যখন লন্ডনী চৌরাস্তার দিকে এগুচ্ছি, তখন রাস্তাটা আরও নির্জন হয়ে এলো। এখানে জনবসতি খুবই কম, আর রাস্তার একপাশে একটি বিশাল জায়গা, পুরনো মহাশ্মশান। স্থানীয় ভাষায় একে পোড়াভূমি বলা হয় আর কি। আমার অভিজ্ঞতা জানি এই মহাশ্মশানের পাশে রাস্তাটা সবসময় কেমন যেন ঠান্ডা থাকে, এমনকি গ্রীষ্মের দুপুরেও। কিন্তু আজ রাতে সেই শীতলতাটা ছিল তীব্র, ভেতরে হাড় পর্যন্ত কাঁপিয়ে তোলা মতন। আমরা মহাশ্মশানের সীমানা ঘেঁষে যাচ্ছিলাম। অ্যাম্বুলেন্সের কাজ বন্ধ, বাইরে শব্দ আসার কথা নয়, কিন্তু আমি স্পষ্ট শুনলাম অ্যাম্বুলেন্সের পেছনে একদম লাশের কাছ থেকে কেউ কাঁদছে। সেটা কোনো কান্নার আওয়াজ নয়, সেটা ছিল এক গভীর চাপা হিস হিসে বিলাপ, যেন কেউ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছে। সেই শব্দটা আমার কানের ভেতরে সরাসরি আঘাত করছিল। সালাম ভাই শুনছেন? তার চোখ বিস্ফোরিত হলো। তিনি কিছু বলতে পারলেন না, শুধু তার হাত কাঁপতে কাঁপতে পেছনের দরজায় হাতলের দিকে গেলেন। সালাম ভাই, কি করছেন? ধরবেন না, আমি চিৎকার করে বললাম, কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল। আতঙ্কে অথবা কোনো অনুভব অশুভ শক্তির প্রভাবে সালাম ভাই পেছনের দরজা লকটা খুলে দিলেন। পরের মুহূর্তে দৃশ্যটা আমার মস্তিষ্কের প্রতিটা নিউরোকে পুড়িয়ে দিয়েছে। সালাম ভাই দরজা খুলে পেছনের দিকে তাকিয়ে এমন একটা চিৎকার দিলেন যা আমি আমার জীবনে কোনো অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা শুনিনি। সেটা ছিল বিশুদ্ধ কৃত্রিম আত্মার ছেঁড়া আতঙ্ক। ভাই, ওর চোখ খোলা, ওর চোখ খোলা। আমি স্টিয়ারিং হুইল ছেড়ে দ্রুত ফিরে তাকালাম। লাশ কাপনের কাপড়টা পুরো খসে পড়ছে। নাজিয়ার দেহটা সাদা কাপড়ে আবরণের বাইরে অ্যাম্বুলেন্সের মেঝের উপর পড়ে আছে। আমি যে দৃশ্য দেখলাম তা কোনো সদ্য মৃতদেহ নয়। তার মুখটা ছিল সাদা, যেন কয়েক দশক ধরে অন্ধকারে ছিল। ঠোঁট দুটো নীল শুকনো কাদার মতো, আর চোখ দুটো ছিল পুরোপুরি খোলা। সে স্থিরভাবে আমার দিকে তাকিয়েছিল। সে দৃষ্টিতে শোক ছিল না, অভিমান ছিল না, ছিল এক গভীর শীতল প্রাচীন ঘৃণা। যেন সে আমাকে চেনে, যেন সে এই দীর্ঘ পথ ধরে শুধু আমার জন্যই অপেক্ষা করছিল। সেই চোখ মণ্ডলীগুলো যেন আমাকে নয়, সেই চোখ মণিগুলো যেন আমাকে নয়, আমার ভেতরের শেষ সাহসটুকুকে গিলে খাচ্ছিল। আমি আর কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটল। অ্যাম্বুলেন্সের গিয়ার লিভারটা আমার অজান্তেই নিজের থেকে রিভার্সে চলে এলো। একটা যান্ত্রিক ক্লিক শব্দ হলো, যা এই ভয়াবহ নীরবতাকে আরও বাড়িয়ে দিল। আমি প্রাণপণে ব্রেকের উপর পা রাখলাম, কিন্তু ব্রেক প্যাডেলটা যেন মাটির সাথে মিশে গেছে, কোনো কাজ করছে না আর। অ্যাম্বুলেন্সটা তীব্র গতিতে পিছাতে শুরু করলো। আমরা তখন লন্ডনের চৌরাস্তার শেষ প্রান্তে
নদীর ঘাটের দিকে এগোচ্ছিলাম। সেই মহাশ্মশানের আর নদীর মাঝের সরু পথ ধরে গাড়িটা অন্ধের মতো পেছনের দিকে ছুটছে। গাড়ি যখন পেছনের দিকে ছুটছে তখন আমার সমস্ত অস্তিত্ব চিৎকার করে উঠল। আমি স্টিয়ারিং হুইলটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু হুইল যেন নিজের হাতে স্বাধীনভাবে ঘুরছে। আমার মনে হচ্ছিল আমি কোনো যান্ত্রিক গাড়ির মধ্যে নেই, আমি একটা জীবন্ত রাক্ষসের সত্তার পেটে বন্দী। সালাম ভাই তৎক্ষণে জ্ঞান হারিয়ে ফেলছেন। তার মাথায় সিটের উপর এলিয়ে পড়ছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সম্ভবত আতঙ্কের চরম সীমানায় পৌঁছে তিনি নিজেকে রক্ষা করছেন। আমি চিৎকার করে উঠলাম, আল্লাহু আকবার, কে আছো, বাঁচাও আমাদের। ঠিক সেই মুহূর্ত আমার কানে খুব কাছে একটা পিস শব্দ শুনলাম। সেটা কেবল আমার মস্তিষ্কে নয়, যেন আমার আত্মার গভীরে গেঁথে গেল। শান্তি, কোথায় শান্তি? তুমি আমাকে একা ফেলে যেতে চেয়েছিলে রফিক, আমি তো কেবল তোমার সঙ্গ চেয়েছিলাম। এটা ছিল নাজিয়ার কণ্ঠস্বর, কিন্তু তাতে কোনো বালিকার সরলতা ছিল না, ছিল শত বছরের ক্রস। আমি অ্যাম্বুলেন্সের পেছনে কাছে দিকে তাকালাম, দেখলাম নাজিয়ার দেহটা উঠে দাঁড়িয়ে আছে। তার সাদা কাপড়ের অবশেষ বাতাসে উঠছে। সে তার হাত বাড়িয়ে আমার দিকে ইঙ্গিত করছে, আর তার সেই চওড়া ঠোঁট ছেঁড়া হাসিটা আমার আবার ফিরে এসেছে। নদী জলের শব্দ তখন এতটা ক্ষুধার্ত গর্জনের মতো শোনাচ্ছিল। অ্যাম্বুলেন্সটা একেবারে লঞ্চ ঘাটের শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর মাত্র কয়েক ফুট দূরত্ব। আমি শেষবারের মতো ব্রেকে চাপ দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার মনে হলো আমার 7 বছরের সমস্ত সাহস, সমস্ত অভিজ্ঞতা সব এই মুহূর্তে নিষ্ফল। এটাই আমার শেষ। আমি নাজিয়ার সেই শীতল চোখের সামনে আত্মসমর্পণ করলাম। ঠিক সেই চরম মুহূর্তেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। লঞ্চঘাটের জেটিতে একটা আলো জ্বলছিল, হয়তো কোনো মাঝির আলো। সেই আলো লক্ষ্য করে একজন দীর্ঘদেহী জীর্ণ পোশাকের লোক ছুটে এলো। সম্ভবত সে শেষ রাতের ট্রলারের জন্য অপেক্ষা করছিল। লোকটা কোনো কিছু না বুঝে অ্যাম্বুলেন্সের দরজা ধরে একটা হেঁচকা টান দিল। তার সেই আতঙ্ক শক্তিশালী টান নাকি নাজিয়ার মনোযোগ ক্ষণিকের জন্য সরে গিয়েছিল। আমি জানি না, কিন্তু দরজাটা খুলে গেল। সে লোকটা তার মুখে ভয় প্রকাশে হলেও অবিশ্বাস্য দ্রুততায় আমার হাত ধরে টেনে বের করলেন। পরের মুহূর্তে সেই সালাম ভাইকে টেনে বের করে মাটিতে ফেললেন। আমরা দুজন ঘাটের সিমেন্টের উপর পড়লাম। আমি চোখ তুলে তাকালাম। অ্যাম্বুলেন্সটা আমাদের শেষ অবলম্বন, আমাদের কর্মক্ষেত্র এক নীরব ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা করলো। সেটি এক মুহূর্তের জন্য থেমে তারপর একটা বিকট শব্দ করে ধীরগতিতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল। জল ছিটকে উঠল, কিন্তু কোনো আর্তনাদ এলো না। অ্যাম্বুলেন্সের শেষ অংশটুকু যখন জলের নিচে অদৃশ্য হয়ে গেল, তখন সেই গভীর নীরবতা ভেঙেছে। বাতাসে ভেসে এলো এক বিকট শীতল ক্ষীণ হাসির শব্দ। সেই হাসিটা ছিল বিজয়ের, সেই হাসিটা ছিল নাজিয়ার। আমি সেই মাটিতেই শুয়ে রইলাম। আমার ভেতরে রফিক, সেই যে কখনো ভয় পেত না, সে মরে গেল। পরের দিন ভোরবেলা লঞ্চঘাটের লোকটির ফোন আর আমাদের জবানবন্দির ভিত্তিতে পুলিশ এলো। ডুবুরি দল এলো, একটা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলো। আমি আর সালাম ভাই তখন পুরোপুরি স্বাভাবিক নই। সালাম ভাইকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। তিনি মানসিক ট্রমার শিকার হয়েছেন। তিনি কথা বলছেন না, কেবল পিস করে চোখ আর হাসি দিচ্ছিলেন। পুলিশ আমার কাছে বারবার জানতে চাইল লাশ কোথায়, অ্যাম্বুলেন্স কিভাবে নদীতে পড়ল। আমি বারবার একই কথা বললাম, গাড়ি নিজেই রিভার্সে চলে গিয়েছিল, আর লাশ নিজেই নগ্ন হয়ে দাঁড়িয়ে আছিল। তারা আমাকে পাগল ভাবলো, কিন্তু লঞ্চ ঘাটের সেই লোকটি যে আমাদের বাঁচিয়ে দিল, সে শুধু নীরব ছিল। সে আমার দিকে একবার তাকালো, তারপর মাথা ছেড়ে পিস করে বলল, এরা বুঝবে না বাবা, কিছু লাশ থাকে যারা শান্তি চায় না। কয়েক ঘন্টা পর ক্রেন দিয়ে অ্যাম্বুলেন্সটা নদী থেকে তোলা হলো। কাদামাখা জল ঝাড়া অ্যাম্বুলেন্সটা ঘাটের উপর রাখা হলো। পুলিশ লাশের কামরা পরীক্ষা করলেন, ভিতরে কিছুই ছিল না। নাজিয়া দেহ ছিল না,
কাপড়ের কাপড় ছিল না, এমনকি স্ট্রেচার বা কোনো প্রমাণও ছিল না যে সেখান সত্যি একটা লাশ রাখা হয়েছিল, যেন অ্যাম্বুলেন্সটা চিরকাল ফাঁকা হচ্ছিল। পুলিশ তদন্ত বন্ধ করলো। তারা একটিকে স্রেফ চালকের দুর্বলতা এবং অত্যাধিক ভয় থেকে ঘটা একটি অদ্ভুত দুর্ঘটনা হিসেবে তালিকাভুক্ত করলো। নাজিয়ার পরিবার তাদের মেয়ের লাশ না পেয়ে আরও একবার শোকে ভেঙে পড়লেন তারা। কিন্তু আমার সেই অভিজ্ঞতা, যা আমার শরীরকে চিরকালের জন্য চাপ ফেলে দিয়েছে, তা মিথ্যা ছিল না। আমার অনুরোধ, পুলিশ যখন ড্যাশবোর্ড পরীক্ষা করছিলেন তখন আমি সেদিকে এগিয়ে গেলাম। ড্যাশবোর্ডের পাটলের মধ্যে শুকনো কাদার সাথে মেশানো অবস্থায় একটি জিনিস পাওয়া গেল। লম্বা ঘন কালো একটি চুলটি ছিল সম্পূর্ণ শুষ্ক, অথচ অ্যাম্বুলেন্সটি দীর্ঘ সময় জলে ডুবেছিল। আমি চুলটি হাতে নিয়ে অনুভব করলাম এর মধ্যে একটা শীতল নোনা গ্রান, ঠিক সেই গ্রান যা আমি কাপড়ের কাপড় পেয়েছিলাম। এবং তার পাশে সিটের কোনায় নিচে কাদা আদা ডোবা অবস্থায় পাওয়া গেল আরেকটি জিনিস। সেটা ছিল একটি ছোট লাল পুতুলের চোখ, কাচের চোখ। সেই চোখটা ছিল অদ্ভুতভাবে উজ্জ্বল। মনে হচ্ছিল সেই লাল চোখটি যেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন সেই রাতে নাজিয়ার চোখ, আমি যে শীতল রক্তিম বিদ্বেষ দেখছিলাম, এটাই ছিল তার প্রতীক। আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি আর কখনো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইল ধরিনি। সালাম ভাইকে আমি দেখতে যাই, তিনি এখনো মাঝে মাঝে পিস করেন। নোয়াখালীর সেই রাতের কথা আমি কাউকে বুঝাতে পারিনি আজও। কেউ আমার ভয় বোঝেনি। তারা ভাবে আমি দুর্বল, কিন্তু আমি জানি শান্তি হারানোর পথে আমি একা ছিলাম না, নাজিয়া আমার সাথে ছিল। আর সেই লাল চোখটা, আমি সেটা কাউকে দেখাইনি। সেটি আমার কাছে একটা সত্যক বাণী হয়ে রয়ে গেছে। আজও গভীর রাতে যখন অন্ধকার নামে, তখন আমি আমার ঘরের কোণে সেই লাল চোখটা দেখতে পাই, এবং প্রতিটি বারেই আমি আমার কানে শুনতে পাই নদীর জলের শব্দ, চাপিয়ে আসা সেই শীতল বিকট হাসিটা। সেই হাসিটা আমাকে বলে, রফিক, আমি এখনো শান্তি পাইনি, তোমার কাছেই ফিরে আসবো রফিক। এই ছিল আজকের গল্প, রাতের অ্যাম্বুলেন্স। আপনি যদি নোয়াখালী থেকে হাতিয়া রাস্তায় কখনো রাতে যান, লন্ডনী চৌরাস্তা মহাশ্মশান পেরানোর সময় একটু তাকাবেন, হয়তো আপনিও দেখতে পাবেন সেই সাদা কাপড়ের মেয়েটাকে। আমি শাহাদাত হোসেন, আপনি শুনছিলেন এতক্ষণ ভূত FM 9.8। ভালো থাকবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।